কিছু বিষয় যেগুলো নিয়ে আমাদের মন উত্তর খোঁজে, যার বিশ্লেষণ চায় সমাজ। আজকে আমরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আমাদের হাতে কি কি অস্ত্র আছে, কি কি পথ আছে, সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। সাম্প্রতিককালে বেশ কিছু বন্যা দেখলাম আমরা, বেশ কিছু ভূমিকম্প দেখলাম আমরা, আমাদের কাছাকাছি এগুলো ঘটেছে। তখন আমাদের মনে হয়েছে যে আমাদের এই কলকাতা শহরে, আমাদের চারপাশের এলাকায় যদি কোনোভাবে এইরকম একটা দুর্যোগ ঘনিয়ে আসে, তখন আমরা কিভাবে নিজেদের বাঁচাবো, আমাদের বন্ধুদের বাঁচাবো, আমাদের প্রতিবেশীদের বাঁচাবো। আর সেইটা করতে গিয়ে আমরা যোগাযোগ করলাম এমন দুজন ব্যক্তির সঙ্গে যারা এই বিপর্যয়ের ক্ষেত্রে ত্রাণের কাজে যুক্ত থাকেন। তাদের মধ্যে একজন সন্তু শিকদার, তিনি কিংস্টন পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজে লেকচারার। সেখানে তিনি শুধু যে তার বিষয়ে পড়ান তাই নয়, তিনি নিয়মিতভাবে বিভিন্ন প্রযুক্তির চর্চা করেন যেগুলো আমাদের কাজে লাগে। এক্ষেত্রে যেটা বিশেষ করে উল্লেখ করার সেটা হলো হ্যাম রেডিও। তিনি হ্যাম রেডিও চর্চা করছেন, তিনি বর্তমানে লাইসেন্সধারী এবং তিনি তার ছাত্রদেরও এ বিষয়ে কিন্তু প্রশিক্ষিত করছেন। তার ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে কাজও করেছে। আমরা জানবো কিভাবে তিনি দুর্যোগের ক্ষেত্রে এগুলোকে কাজে লাগান বা আরো কি ভাবনা আছে। আমাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু কাঞ্জিলাল। শুভেন্দু কাঞ্জিলাল তিনি ত্রাণ কাজে অংশ নিয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি একটি শিক্ষা গোষ্ঠীর অধিকর্তা এবং তার কাছ থেকে আমাদের শোনার ইচ্ছে যে ত্রাণ কাজ করতে গিয়ে কি কি সমস্যা তৈরি হয়েছে, কোথায় কোথায় মনে হয়েছে যে সমস্যাগুলো আরো হয়তো ঘনীভূত হয়ে উঠতে পারে। এইরকম ভাবনা নিয়েই আমরা বসেছি আজকের দৃষ্টিপাত অনুষ্ঠানে। শুরু করব সন্তুর সঙ্গে কথা বলে। সন্তু, আমাদের একটু বলুন যে এই যে হ্যাম রেডিওর যে চর্চা, এই চর্চা তো বহুদিন ধরে চলছে, আজকে নতুন নয়। তবু হয়তো অনেকের মনে এই নিয়ে ধোঁয়াশা আছে, কিছু কিছু শব্দ আছে আমরা বুঝতে পারি না, যেহেতু আমরা ব্যবহারও করি না সেগুলো। আমাদের একটু বলুন হ্যাম রেডিও কিভাবে কাজ করে, একটু সংক্ষেপে, যাতে আমরা সহজে বুঝতে পারি। প্রথমে জানতে হবে হ্যাম রেডিও কি। হ্যাম রেডিও হচ্ছে একটা রেডিও কমিউনিকেশন করার একটা মাধ্যম। আমরা সাধারণত এখানে 3 ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারি, অর্থাৎ এইচএফ, ভিএইচএফ আর ইউএইচএফ। এই 3 ধরনের ফ্রিকোয়েন্সি কি যে কেউ ব্যবহার করতে পারে? না, এই ক্ষেত্রে কিন্তু কিছু নির্দেশ রয়েছে। ভারত সরকারের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের একটি পরীক্ষা হয়। সেই পরীক্ষার মাধ্যমে যারা পাশ করবে, অর্থাৎ উত্তীর্ণ হওয়ার পর একটি কৌশল রয়েছে, একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে যারা লাইসেন্স পাবে তারা এই ওয়্যারলেস কমিউনিকেশনে আসতে পারবে এবং একটি বিশেষভাবে একটি কল সাইন দেওয়া হবে। সেই কল সাইনটি হচ্ছে ইউনিক। ধরুন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমার কল সাইন হচ্ছে VU3BRW। এটি হচ্ছে আমার কল সাইন। এই যে 3 অর্থাৎ 3 বললাম, এটি হচ্ছে গ্রেডেশন কোড। দুটো গ্রেড রয়েছে, একটি 2 আর একটি 3। এই VU হচ্ছে ভারতবর্ষের কোড, আর পরের যে 3টে অক্ষর রয়েছে সেগুলো এ থেকে জেড অবধি যে কোনো কিছু হতে পারে এবং সেই মাধ্যমেই আমরা বুঝতে পারি সেই ব্যক্তিটি কোন ব্যক্তি। বেশ, তার মানে আমাদের এই যে ওয়্যারলেস সেটগুলো যে হ্যাম রেডিওতে ব্যবহার করা হয়, সেগুলোতে VU ভেসে এলেই আমি বুঝবো যে ভারত থেকে কেউ যোগাযোগ করার চেষ্টা করছে, তাই তো? একদম। এবং আরো হয়তো গভীরে গেলে বোঝা যাবে ঠিক এই ব্যক্তিটি কে, তার ওই BRW এইসব দেখে। এখন আমি তো উল্লেখ করেই দিলাম যে একটা ওয়্যারলেস সেট ব্যবহার করা হয়। তো এই ওয়্যারলেস সেটগুলো কি সবার কাছে থাকতে পারে, নাকি এই লাইসেন্সধারীরাই কেবলমাত্র ব্যবহার করতে পারে? এটা সকলের কাছে কোনোভাবেই থাকতে পারে না। এটি যারা লাইসেন্স আছে যাদের, তারা সেই লাইসেন্সের কপি দিয়ে নির্দিষ্ট কিছু দোকানের মাধ্যমে সেই লাইসেন্স দেখেই এই সেট কিনতে হবে। শুধু এই ধরনের ওয়্যারলেস সেট না, আমাদের বিভিন্ন বেস স্টেশন হয়। আমরা যে কোনো ফ্রিকোয়েন্সি, আমাদের যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জে আমরা ট্রান্সমিট করতে পারি এবং রিসিভ করতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই। বেশ, এখন এর মধ্যে অবশ্যই অনেক খুঁটিনাটি রয়েছে, কিন্তু মানুষ জানতে চাইবেন যে এটা দিয়ে আপনারা কি ধরনের কাজ করেছেন। যদি আমি শুনছিলাম আপনি ওই ঘূর্ণিঝড় হুদহুদের সময় কিছু যোগাযোগ করেছেন, এছাড়া অন্যান্য জায়গায় যোগাযোগ করেছেন। যদি 2-1টা উদাহরণ দেন যে কি ধরনের সমস্যা আপনারা কি ধরনের সহযোগিতা দিতে পেরেছেন। দেখুন, যখনই কোনো বিপর্যয় হয় তখন সর্বপ্রথম সেই বিপর্যয়ের এলাকায় আমরা কি কি ক্রাইসিস পাই। প্রথম হচ্ছে সেখানে পাওয়ারের একটা সমস্যা। যে কোনোই, এখন যেহেতু বর্তমানে ইলেকট্রনিক্সের যুগ আমরা বলি, যতই আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেটস থাকবে তখনই তার পাওয়ারের প্রয়োজন। কোনো গ্যাজেটসই কিন্তু পাওয়ার ছাড়া চলবে না। অর্থাৎ আমরা কেন হ্যাম দরকার, হ্যামের প্রকৃতপক্ষে ফুল ফর্ম এখন অবধি জানা যায়নি, তবুও আমরা ধরে নিতে পারি একটা শব্দ হচ্ছে হাফ এ মিনিট। অর্থাৎ আমরা যে টেকনিকটাকে ইউজ করছি সেটাতে খুব কম সময়ের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা ট্রান্সফার করতে পারি। এটাই হচ্ছে হ্যামের প্রথম
কাজ, অর্থাৎ যেখানে কোনো পাওয়ার নেই আমরা শুধুমাত্র একটি 12 ভোল্টের ব্যাটারি, আমাদের ছোট্ট বেস স্টেশন, নিজেদের হাতে বানানো অ্যান্টেনা, বিপর্যস্ত এলাকায় আমরা চলে যাই, সেখানে অ্যান্টেনার মাধ্যমে আমাদের সেই ছোট্ট 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে আমরা যে স্থানীয় প্রশাসন তাদের সাহায্যে আমরা কাজ করতে পারি। বেশ, এখন এই যে ঘটনাগুলোর কথা বললাম তার মধ্যে আপনার তো কিছু কিছু ঘটনা এখনো মনে আছে যেগুলো বেশ স্ট্রাইকিং আর কি, সেরকম দু একটা ঘটনা যদি বলেন যেখানে সাহায্য পৌঁছানো সম্ভব হয়েছিল। দেখুন, হুদুদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদের যে ক্লাব স্টেশনগুলো রয়েছে, কলকাতাতে কিছু ক্লাব স্টেশন রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অ্যামেচার রেডিও নিয়ে কাজ হচ্ছে। ধরুন এনআরআই রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামেচার রেডিও বা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। আমরা বিভিন্ন যখন এই ধরনের কাজ ঘটে তখন আমরা আমাদের ক্লাব স্টেশনে একটি করে ফ্রিকোয়েন্সি সেট করে রাখি এবং যারা অ্যামেচার রেডিওর লাইসেন্স রয়েছে, যাদের কাছে স্টেশন রয়েছে, তারাও আমরা একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে থাকি। যখন আমরা ফ্রিকোয়েন্সিতে থাকি তখন আমাদের মেসেজগুলো ডেলিভার করি। কিভাবে? ধরুন আমি একটি হুদুদের ঘটনা বলতে পারি। তখন অন্ধ্রতে একটি অ্যাম্বুলেন্স আটকে গেছিল। যখন আমরা সেটা জানতে পারি, আমরা সেই মেসেজটা সেইখানকার স্থানীয় যে হ্যাম ছিল সেই হ্যাম বন্ধুর কাছে আমরা মেসেজটা পাঠিয়ে দিই এবং তিনি উদ্যোগ নিয়ে সেখানে স্থানীয় যে প্রশাসন ছিল সেই প্রশাসনকে জানান এবং সেই গর্ভবতী মহিলা সুস্থভাবে স্বাভাবিকভাবে একটি শিশু সন্তানকে জন্ম দেয় এবং মা এবং শিশু দুজনই ভালো রয়েছে। না, এখানে একটু বুঝে নিতে চাইবো যে প্রথম আপনারা বুঝতে পারলেন কি করে যে অ্যাম্বুলেন্সটা ওখানে আটকে আছে? প্রথম খবরটা কার মাধ্যমে এলো? দেখুন, যখনই বিপর্যয় ঘটে তখন অ্যামেচার রেডিওর অপারেটররা মোটামুটি আমরা সবসময় সজাগ থাকি। আমাদের ক্ষেত্রে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারি, যেহেতু আমাদের যে কোডগুলো রয়েছে আমরা কোডিং এর সাহায্যে কথা বলি। ধরুন আপনি কাউকে থ্যাংক ইউ বা গুড নাইট করতে যাচ্ছেন, এটা আপনি বলছেন, কিন্তু অ্যামেচার রেডিওতে আমরা 73 বলবো। আমরা 73 যখনই বলবো তখনই বোঝা যাচ্ছে তাকে বেস্ট রিগার্ডস বা গুড নাইট করতে যাচ্ছি বা বাই বাই করতে যাচ্ছি। তো এইভাবে যখনই কোনো বিপর্যয় ঘটে তখন সেই স্থানীয় জায়গায় আমাদের বিভিন্ন অপারেটর বন্ধুরা যারা হ্যাম রেডিও লাইসেন্স রয়েছে তারা বিভিন্ন স্টেশন করে। এর ফলে কি হয়, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে সবসময় প্রতিনিয়ত যোগাযোগ করি। তার ফলে যখনই কোথাও বিপর্যয় ঘটছে সেখান থেকে যে মেসেজগুলো, সেই মেসেজগুলো আমি বুঝতে পারছি যে আপনারা মেসেজ ওখান থেকে পাচ্ছেন, কিন্তু সে যদি ওখানে জানে সে সরাসরি তো অন্ধ্রপ্রদেশের মধ্যেই ব্যাপারটাকে সমাধান করে ফেলতে পারে। সেখানে ধরুন উত্তর 24 পরগনায় বা কলকাতায় কাউকে পাঠানো দরকারটা কি? ঠিক বলেছেন, কারণ অন্ধ্রতে যখন ঘটনাটা ঘটছে, অন্ধ্রতে তখন কি হচ্ছে, স্থানীয় যে প্রশাসন তখন তাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুরোপুরি ভেঙে যায়। যখন যোগাযোগ ব্যবস্থা ভেঙে যায় তখন টেলিকমিউনিকেশন বা তাদের রেডিও কমিউনিকেশন করতে যে সময়টা লাগে, যেহেতু এটা আমরা পুরোটাই হচ্ছে হবির মাধ্যমে আমরা টেকনিক্যাল স্কিলকে ডেভেলপ করি, এর ফলে কি হয় আমরা খুব অল্প পাওয়ারে অল্প সময়ে যে কোনো মেসেজ ডেলিভারি করতে পারি। এর ফলস্বরূপ কি হচ্ছে, আমরা খুব এফিশিয়েন্টলি সেই জায়গাতে গিয়ে আমাদের অ্যান্টেনার সাহায্যে খুব সহজেই আমরা মেসেজটা ক্যাচ করতে পারি এবং সেটা রিসিভ করতে পারি। ক্যাচ করে সেটাকে ট্রান্সমিট করার জন্য যে সময়টা, সেটা এতটাই সময়টা কম লাগে। এর ফলে কি হয়, অন্ধ্রতে সেই সময় তো প্রশাসনের বিপর্যয়ে তাদের যোগাযোগ ব্যবস্থা একটু নেই। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ধরুন উত্তর 24 পরগনা আমাদের যে ক্লাব স্টেশন বা যারা রেডিও অপারেটর রয়েছে তাদেরকে পাঠিয়ে দিই। তারা কি করে, ধরুন দিল্লিতে মেসেজটা পাঠিয়ে দেওয়া হলো, দিল্লি হয়তো কলকাতাকে জানালো, কলকাতা সেই সময় হয়তো পেলো চেন্নাইয়ে। এইভাবে আমরা একজন করে করে মেসেজগুলো বাইপাস করতে করতে প্রশাসনের যে দপ্তর, সেখানেও কেউ হ্যাম অপারেটররা থাকেন, সেখানে আমরা মেসেজটা পাঠিয়ে দিই আলটিমেটলি। এখন আমরা যেহেতু বিপর্যয় মোকাবিলা এবং ত্রাণের কথা বলছি, সেহেতু এই বার্তার পাশাপাশি একেবারে যাকে বলে সশরীরে হাজির হয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যাপারটাও খুব জরুরি। মানুষের প্রথম প্রয়োজন যেটা হচ্ছে খাবার। এই খাবারটা যখন বন্যা জলে সবকিছু ভেসে যায়, ভূমিকম্পের সময় সবকিছু ওলটপালট হয়ে যায়, তখন কিন্তু অমিল হয়ে যায়। শুভেন্দুবাবু, এর আগে বেশ কিছু জায়গায় আপনি এই ত্রাণ বিলির কাজ করেছেন, অবশ্যই আরো বহু মানুষ করেছেন, বলা যায় তাদেরই প্রতিনিধি হিসাবে আজকে আপনি এখানে। তো একটু জানতে চাইবো যে ধরা যাক ত্রাণ বিলির ক্ষেত্রে এই যে নৌকো নিয়ে যাওয়া, আমি বন্যার কথাটাই বলি কেননা আমাদের এখানে প্রায়শই অতিবৃষ্টি হয়, জলমগ্ন হয়ে যায়। এই ত্রাণটা নিয়ে যাওয়ার জন্য যে নৌকোর প্রয়োজন হয়, এই নৌকোটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আগে সেটা একটু শুনে নিই। প্রথম যখন 2000-এর বন্যায় যাওয়া হয় তখন ওই ঠাকুরনগর অঞ্চল থেকে, উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার, সেখান থেকে আমাদের এই ব্যবস্থাটা করে দেন প্রশাসনের পক্ষ থেকে। আর দ্বিতীয়ত যখন আয়লার ঘটনাটা ঘটে তখন সন্দেশখালী থেকে তারা এই বোটের ব্যবস্থা করে দেন। আচ্ছা, তার মানে এটা প্রশাসনিক সাহায্যেই আপনারা পেয়েছেন দুবারই। আচ্ছা, এইবার একটা সম্ভাবনা যেটা আমাদের সবার মনে জেগে উঠছে,
যে ধরা যাক যে বৃষ্টি চেন্নাইয়ের মতো জায়গায় হয়েছে সেই বৃষ্টি যদি কলকাতায় হয় তাহলে তো খুব অসুবিধার একটা ব্যাপার হবে। এখন সেখানে নৌকো পাওয়াটা কি সহজ হবে? মানে আমি জানি বহু গ্রুপ কাজ করছে, তাদের নানা রকম ভাবনা আছে, প্ল্যানিং আছে, প্রশাসনের সঙ্গে একটা নেটওয়ার্কিং আছে, তবু আমরা একটু বোঝার চেষ্টা করছি যে সহজ হবে কলকাতার এখানে। কাজের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে গ্রামাঞ্চলে এই জাতীয় কাজে নৌকো মেলা যতটা সহজ, শহরাঞ্চলে সেটা অনেক ব্যবস্থা থাকলেও এই বিষয়টির ব্যবস্থা সেভাবে নেই। ফলে কখনো কখনো এই কাজ করতে গিয়ে যে বাধার মুখে পড়ি, তখন এটা মনে হয় যে অনেক বড় প্রতিষ্ঠান যারা অন্যান্য বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকেন, বিভিন্ন উৎসব আয়োজন করে থাকেন, তারা প্রত্যেকেই যদি অন্ততপক্ষে কিছু জন যদি কিছু কিছু ছোট ছোট এখন আধুনিক যে বোটের ব্যবস্থা হয়েছে সেটা তারা করতে পারেন, কিংবা যে বিদ্যালয়গুলিতে এনএসএস কিংবা এনসিসি আছে বিশেষত, তারা এর প্রয়োগ বিদ্যাটাও তারা জানেন, কিভাবে সেটা ব্যবহার করতে হয় তারা সেটা জানেন, এবং তাদের কাছে তার রক্ষণাবেক্ষণও সারা বছর স্বাভাবিকভাবে সম্ভব হবে বলে আশা করা যায়। সেই জন্য কিছু কিছু বিদ্যালয়ও যদি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সরকারের সহযোগিতায় এবং বেসরকারি উদ্যোগেও যদি এটা সংগ্রহ করে থাকেন, তাহলে আমরা যারা কথা বলছি এই বিপর্যয় নিয়ে তাদের সেইটা একটু কাজের দিকে বাস্তবায়িত হতে পারে। আপনি বলছেন এটা একদম স্কুল লেভেলে যদি ব্যাপারটা করে ফেলা যায়, সেখানে জিনিসটা থাকবে, প্রশিক্ষণের সময় ব্যবহার করা যাবে, মানে ব্যাপারটা চালু থাকবে, তাই তো? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এছাড়া আর কোন জায়গায় হতে পারে? ক্লাবগুলোর কোনো ভূমিকা থাকতে পারে এখানে? একটু আগেও একবার উল্লেখ করলাম যে ক্লাব প্রতিষ্ঠানগুলি বড় আয়োজন করে, তারা সেটা করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে খুব বড় ক্লাব প্রতিষ্ঠান যারা, তারাই এর রক্ষণাবেক্ষণটা করতে পারবেন। সেই জন্য বিদ্যালয়গুলিকে যুক্ত করতে পারলে সেক্ষেত্রে বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া যে ছাত্ররা আছে, প্রাক্তন ছাত্র, তাদের সাথেও শিক্ষকদের একটা সম্পর্কের জায়গা থাকে, এবং এই জাতীয় কাজে চিরকালই তরুণরা এগিয়ে আসবেন এটি সবাই আশা করি। ফলে ওই কেন্দ্র এবং ক্ষেত্রগুলি অনেক ধারাবাহিকভাবে ভূমিকা গ্রহণ করতে পারবে বলে আশা করা যায়। আচ্ছা, এখন একটা জিনিস, হ্যাম রেডিওর সঙ্গে আপনিও অন্তত সাম্প্রতিককালে যুক্ত হয়েছেন, ঠিক, আপনি নিজেও এটাকে ব্যবহার করছেন। এখনো পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গে যে ব্যবস্থা, সেখানে আপনি কখনো হ্যাম রেডিও ব্যবহার হতে দেখেছেন সেভাবে? আমি যে দুটো ক্ষেত্রে ইতিপূর্বে কাজের সাথে এই বিষয়ে যুক্ত হয়েছিলাম প্রত্যক্ষভাবে, সেখানে আজকে মনে হয়, তখন আমি এর সদস্য ছিলাম না, তো তখন আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা থাকলে খুবই উপকার হতে পারত। আমরা যখন ত্রাণ নিয়ে সন্দেশখালী থেকে যাচ্ছি, তখন আমাদের উদ্দেশ্য ছিল অনেকটা দূরে, যেখানে এখনো পর্যন্ত পৌঁছইনি সেখানে যাব, কিন্তু যাবার সময় আমরা বহু জায়গাতে দেখলাম যে মানুষ এরকম গামছা বা কাপড় উড়িয়ে তারা জানাচ্ছেন যে তাদেরও ত্রাণের প্রয়োজন আছে। তা আমাদের যেহেতু একটা জায়গা নির্ধারণ করা ছিল, সেই জন্য আমরা সেখানে চলে যেতে বাধ্য হলাম। বলতে চাইছেন যে এই ইনফরমেশনটা যদি আপনাদের কাছে আগে থাকতো, ঠিক ঠিক, তাহলে অন্তত কিছু পরিকল্পনা এর সঙ্গে যুক্ত করে গ্রহণ করা যেত, এই আর কি। না, সেক্ষেত্রে আপনি মানে ধরুন মানুষকে আরো সক্ষম করতে চান কিভাবে? সেটা কি হ্যাম রেডিওর মাধ্যমেই? তাদের কাছে আরো যদি হ্যাম থাকে? সাধারণভাবে হ্যাম রেডিওয়ে অনেক মানুষ যুক্ত হবেন এটা খুব সহজ নয়, কারণ এই যে পরীক্ষাটা সেটা এতটাই কঠিন যে তাতে অনেকেই যুক্ত হতে পারবেন এইটার সম্ভাবনা খুব কম। একটা জিনিসই হতে পারে, যারা হ্যাম করেন, হ্যাম রেডিওর সাথে যুক্ত, তারা অধিকাংশই তো এটা তাদের চাকরি বা এরকম কোন নিয়োগ নয়, তারা ভালোবাসা থেকে, উদ্যোগ থেকে করেন, যাদের মধ্যে পশ্চিমবাংলাতে দু একজন বিশিষ্ট মানুষও রয়েছেন। তাদের মাধ্যমে যোগাযোগ করে যারা এই কাজটা করেন, সরকার যদি তাদের কোথাও একটা স্বীকৃতি দেন, মানে কোনো একটা তাদের স্বীকৃতি কাগজে কলমেই হোক, অথবা তাদের মধ্যে যারা এইটা ওই সময়কালীন এই পরিশ্রমটা করবেন, সময় দেবেন, তাদেরকে কিছুটা যদি ভর্তুকি দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে আমার মনে হয় যাদের কাছে হ্যাম আছে তারা অনেক সিরিয়াসলি, অনেক একনিষ্ঠভাবে এই কাজে এগিয়ে আসতে পারে। আমরা রয়েছি দৃষ্টিপাত অনুষ্ঠানে, আমাদের সঙ্গে দুজন অতিথি, সন্তু শিকদার এবং শুভেন্দু কাঞ্জিলাল। আমরা আলোচনা করার চেষ্টা করছি যে বিপর্যয় একটা ঘটলে কোনোভাবে আমরা কি করতে পারি, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কিভাবে হ্যাম রেডিও ব্যবহার করতে পারি, কিভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারি ত্রাণ নিয়ে। আমরা বিভিন্ন ভাগে কথাগুলো আলোচনা করছি। একটা হচ্ছে ফিজিক্যালি পৌঁছে যাওয়া সশরীরে, অন্যদিকে হচ্ছে যোগাযোগটা করে তথ্যটা নিজেদের মধ্যে আদান প্রদান করা। সন্তু, আপনার কাছে শুনছিলাম সাম্প্রতিককালে আপনার ছাত্রছাত্রীরা গঙ্গাসাগরে গিয়ে একটা বলা যায় ডেমো একটা করেছে আর কি, একটু বলবেন ব্যাপারটা কি করা হয়েছে? ঠিকই বলছেন, আমাদের কলেজ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে আমরা আমাদের কিছু স্টুডেন্টকে, আমাদের থার্ড ইয়ার ইলেকট্রনিক্স এর যারা পাস আউট স্টুডেন্ট, তাদেরকে আমরা একটা ট্রেনিং দিয়েছিলাম। গঙ্গাসাগরে তো প্রচুর মানুষ আসেন পুণ্যার্থী, সেখানে আমাদের কলেজের ছাত্ররা গেছিল। সেখানে আমরা কি করে রেস্কিউ করা যায়
তার ব্যাপারে ওদেরকে লাইভ আমরা ডেমনস্ট্রেশন করেছিলাম, এবং কলেজের প্রত্যেকটি ছাত্রই খুব ভালোভাবে সে কাজটা করেছে এবং বহু পুণ্যার্থীকে সঠিকভাবে তাদের গন্তব্যস্থলে ফিরিয়ে দিতেও তারা সাহায্য করেছে। আচ্ছা, এখানে আবার একটু বুঝতে চাইবো, ধরুন এটা তো ঠিক বিপর্যয়ের জায়গা নয়, এটা হচ্ছে একটা কি প্রচুর পরিমাণ ভিড় আছে যেখানে একটু তথ্যের এলোমেলো হয়ে যাওয়া সম্ভব। কিভাবে ব্যাপারটা হয়? দেখুন, সেখানে যেটা করা হয়েছিল প্রশাসনের সাহায্যে, আমাদের ছাত্ররা ওয়াকিটকি তাদের কাছে ছিল, আমরা নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি সেট করে রেখেছিলাম, সেই সাহায্যে যখন যেইভাবে তাদেরকে নৌকা পার করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট ডিউটি করে দেওয়া হয়েছিল। যদি কোনো বিপর্যয় ঘটে যায় তাহলে তো আমরা কি করে আটকাবো, তার জন্য ডিসিপ্লিন হয়তো যদি আমরা থাকি তাহলে বিপর্যয়ের বিষয়টা অনেকটা কমে যেতে পারে। তাই ডিসিপ্লিনটাকে মেনটেন করার জন্য আমরা পুণ্যার্থীরা ঠিক সঠিকভাবে যেটি থেকে পার করবে কি করে, এই যে বিষয়টা কমিউনিকেশনের জায়গাটা ওরা খুব ভালো করেছে। তার প্রত্যেকের হাতে কি একটা ওয়্যারলেস সেট থাকতে? হ্যাঁ, মোটামুটি কম বেশি, সকলের ক্ষেত্রে তো দেওয়া সম্ভব ছিল না, আমরা ধরুন গ্রুপ করে দিয়েছিলাম, দুজনের কাছে একটা করে, এইভাবে আমরা করেছিলাম। আচ্ছা, ধরুন এই মুহূর্তে আমাদের সামনে টেবিলে আপনাদের ব্যবহৃত দু একটি ওয়্যারলেস সেট রয়েছে, এই ওয়্যারলেস সেটগুলো কাজ করে কি করে? আমরা অবশ্যই রেডিওর মাধ্যমে আমরা জিনিসটা শব্দটা শোনাতে পারি, তার মাধ্যমে একটা ফিল আসতে পারে, তো আপনারা বোধহয় প্রথমে এটা চালু করছেন, তাই তো? Frequency mode. আচ্ছা, এই ফ্রিকোয়েন্সির কথা বলা হলো, এই ফ্রিকোয়েন্সি আপনাদের দেওয়া আছে? আপনাদের? হ্যাঁ, আমরা 3 ধরনের যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারি, এখানে আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ রয়েছে, সেই অ্যালোডেড ফ্রিকোয়েন্সিতেই আমরা ব্যবহার করতে পারি। যে কোনো ফ্রিকোয়েন্সি বলতে ধরুন আমরা পুলিশ বা এমার্জেন্সি যেসব ফ্রিকোয়েন্সি সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আচ্ছা, এগুলো আলাদা করা আছে, মানে কোনোটার সাথে যাতে কোনোটা মিশে না যায়। একদম ঠিক বলছেন। আচ্ছা, এইবার ধরুন কোনো একটা জায়গায় গিয়ে উদ্ধার কাজ করতে গিয়ে আপনি কোনো একটা বিপদে পড়ে গেছেন, সেই বিপদে পড়ে গেলে আপনার বন্ধু ধরা যাক 1/2 কিলোমিটারের মধ্যেও নেই, হ্যাঁ, তখন আপনি এইটার মাধ্যমে কি করে জানাচ্ছেন? এর একটি নির্দিষ্ট টেকনিক রয়েছে। আমাদের একটি এমার্জেন্সি সিগন্যাল থাকে, আমরা যদি সেই বাটনটাকে চেপে রাখি, কিছুক্ষণ পর আমার আশেপাশে যে কটি ওয়াকি টকি থাকবে সেই একই ফ্রিকোয়েন্সিতে, প্রত্যেকটি ফ্রিকোয়েন্সিতে একটি নির্দিষ্ট আওয়াজ চলে যাবে এবং একটি এমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করবে। তখন বাকি সকলেরাই বুঝতে পারবে যে আমার কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বা আমার একটা কোনো এমার্জেন্সি হয়েছে। মানে হ্যাম নেটওয়ার্কের যে কজন আছে তারা জেনে গেল যে এরকম ভাবে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটু শুনি শব্দটা কি ধরনের হয়, মানে এটাও তো একটা লার্নিং প্রসেস। বেশ, শ্রোতা বন্ধুরা হয়তো ভাবছেন একটাই শব্দ, আসলে কিন্তু একটা সেটে শব্দ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে অন্য একটা সেটে এই শব্দটা শোনা গেল, তার মানে এই শব্দটা প্রেরিত হয়ে গেল। যদিও এই স্টুডিওর পরিসরে ব্যাপারটা খুব ছোট জায়গায় হলো, কিন্তু এটা কত কিলোমিটার জুড়ে কাজ করতে পারে? আমাদের এই ওয়াকিটা 10 কিমি সারাউন্ডিং, 10 কিলোমিটার কাজের জায়গা আর কি। বেশ, এখন এই যে যারা ছাত্রছাত্রীরা গেল তারা তো প্রত্যেকে লাইসেন্স হোল্ডার নয়। না, তারা প্রত্যেকে লাইসেন্স হোল্ডার না, তারা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছিল এবং তাদের স্পেশাল একটা কল সাইন আমরা গঙ্গাসাগরের জন্য অ্যালট করা হয়েছিল। তাদেরকে স্পেশালি তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া হয়েছিল। ট্রেনিং এর পর এই ওয়াকি টকি সকলে ধরতে পারবে না। ওয়াকি টকি আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে 2জন করে দেওয়া হয়েছিল। 2জনটা মানেই হচ্ছে এই ওয়াকি টকি ধরতে পারবে সেই ব্যক্তি যার কাছে লাইসেন্স আছে, লাইসেন্সওয়ালা একজন ব্যক্তি সেইটাকে অপারেশন করছিল, তাতে আমাদের ছাত্ররা মাঝে মাঝে তাদেরকে অ্যাসিস্ট করছিল। এইভাবেই কাজটা হচ্ছিল, ব্যাপারটা হয়েছে। আচ্ছা, এই জায়গাগুলো যেমন আমরা আলোচনা করছি, পাশাপাশি আমাদের কাছে খুব প্রয়োজন যেটা, সেটা হচ্ছে খাবার ওষুধ পৌঁছে দেওয়া। শুভেন্দুবাবু, জানতে চাইবো যে খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় এমন কথা বলা হয়, যদিও আপনারা নৌকোয় গেছেন, আপনারা হেলিকপ্টার মানে উপর দিয়ে যাননি আর কি, তবু অনেক সময় বলা হয় যে অনেক খাবারের প্যাকেট এমন জায়গায় গিয়ে ডাম্প করা হয় সেগুলো ব্যবহার করা যায় না। আপনাদের কি এরকম সমস্যা কিছু হয়েছে কখনো? প্রত্যক্ষভাবে এই সমস্যা হয়নি, কিন্তু এই প্রসঙ্গটা আপনি তুললেন বলে এইটা জানানো। এই কাজটা শুধুমাত্র যদি প্রশাসন করবেন মনে করেন তাহলে সেটা এক জিনিস, কিন্তু এই রকম সমস্ত কাজই বারবার আশা করা হয় এবং সেটাই সত্যি যে তাতে যদি সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকে সেটা হতে পারে না। কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ও অপটু পদ্ধতিতে হলে সেই সময় এই কাজটা পুরো পরিষেবা দিতে পারবে না। তাই এর জন্য অন্তত একেবারে রোজগার না হলেও প্রতি 2 মাস 3 মাস অন্তর একটা কোনো কেন্দ্র ক্ষেত্র থাকবার দরকার, যেটা একমাত্র সরকারই তার ব্যবস্থাপনা জারি রাখতে পারে না। বুঝতে পারলাম না বিষয়টা। কেন্দ্র ক্ষেত্র বলতে কি, মানে ধরুন বিপর্যয় যখন হচ্ছে তখন তো হঠাৎ করে একটা হয়ে যাচ্ছে, এখানে কেন্দ্র বলতে আপনি কি সেটা কি প্রশিক্ষণের জন্য?
যোগাযোগের জন্য। আচ্ছা, প্রশিক্ষণের থেকেও এক্ষেত্রে এই যোগাযোগের জায়গাটা বোধহয় জরুরি, যে বিপর্যয় যখনই হোক না কেন সেটা দমকলের মতো, যখনই ডাক পড়বে তখনই যেতে হবে। কিন্তু আমার যদি সেই গাড়িতে জলটা তৈরি না থাকে, দমকল দপ্তরটা এখন তো আর দমকল নাম নয়, জরুরি পরিষেবা দপ্তর, এইভাবেই তাদের নামকরণ হয়েছে। এটা হয়েছে কিন্তু তারা আরো বহুবিধ বিষয়ে মানুষকে এই বিষয়ে সাহায্য করবেন বলেই এভাবে করা হয়েছে। ফলে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং বিশেষত এই মাসেই মাত্রই 10-15 দিন আগে দিল্লি থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা কলকাতা এসেছিলেন, তারা একটা পরখ করেছেন আমাদের রাজ্যের যে কেন্দ্র নবান্ন থেকে শুরু করে ফোর্ট উইলিয়ামের সামনে, তারা সেটা চেষ্টা করেছেন কিভাবে করা যায়। কিন্তু যেটুকু হয়েছে তার দেখে একজন সাধারণ নাগরিক অথবা এই কাজে আগ্রহী মানুষ হিসেবে মনে হয়েছে যে এইটা শুধুমাত্র এই একটা মুহূর্তের জন্য নয়, এবং শুধুমাত্র ওইটুকু পরিসরে নয়, সারা বছরের জন্য প্রতিটি অন্তত জেলা স্তরে যদি এই ধরনের আগ্রহী মানুষ, যেমন ওষুধের কথা বললেন আপনি, যারা ওষুধের ডিলার আছেন তাদেরও কেন অন্ততপক্ষে নির্বাচিত সাগ্রহে এগিয়ে আসা, অনেক সময় আমরা যখন ত্রাণে যাই তখন তারাই ওষুধ দেন, তাহলে তাদেরকে আগে যদি যোগাযোগের জায়গা থাকে তাহলে ওই সময় ওষুধ সংগ্রহ করতে যে সময়টা লাগে সেটা আমাদের লাগবে না। ফলে এইরকম এই সামগ্রিক যোগাযোগের পর্যায়টি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে কাজটি তারা করেন সেটা আরেকটু ধারাবাহিক, অন্তত 2 মাস বা 3 মাস অন্তর যারা যারা যুক্ত হতে পারেন সেখানে সরকারি দপ্তরের পাশাপাশি যারা বেসরকারি উদ্যোগে কাজ করতে আগ্রহী তাদের সাথে একটা ধারাবাহিক যোগাযোগের প্রক্রিয়া সেইটা জারি রাখাটা ভালো। তার মানে আপনি বলছেন যে প্রক্রিয়াটা যাতে মরচে না পড়ে যায়, ঠিক হঠাৎ করে ডাক পড়লে যেন আমরা সেটা সাহায্যে যেতে পারি, না হলে সেটা সেভাবে কাজ করতে পারবে। বেশ, কিন্তু আমি আরো একটা কথা জানতে চাইছিলাম যে অনেক সময় এমন হয় যে নৌকো নিয়ে গিয়েও আপনারা ঠিক জায়গায় পৌঁছতে পারছেন না, খাবার যেখানে চাওয়া হচ্ছে সেই জায়গাটায় পৌঁছচ্ছেন না, এরকম ঘটনা তো ঘটে। হ্যাঁ, ধরা যাক এমন ছাদে দাঁড়িয়ে আছে, আপনি মাঝখানে ডালপালা ভেঙে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আপনি নৌকোটাকে নিয়ে যেতে পারছেন না, তখন হয়তো একটা নেটওয়ার্কিং এর দরকার হয় বা রীতিমতো নেমে সাঁতরে সেই যাওয়ার দরকার হয়। এখন এই যে এতটা প্রয়োজন, যেখানে হয়তো আপনি বলবেন আধা সেনা বা ওই ধরনের প্রশিক্ষিত বাহিনী অনেক দক্ষ, আপনাদের ক্ষেত্রে কিছু খামতি দেখা যাচ্ছে, কি করা যায়? মানে আরো কি ট্রেনিংটাকে বাড়ানো যায় যারা এই কাজে যুক্ত হবে? শুধু প্রশাসন আর স্বেচ্ছাসেবীদের মধ্যে নেটওয়ার্ক না, ট্রেনিং এর কোনো ব্যাপার আপনার মাথায় আছে? এই ধরনের যে কোনো কাজেই একটা সাধারণ মানের যদি প্রশিক্ষণ বা ট্রেনিং যদি না থাকে তাহলে তারা সেটা করতে পারবেন না। কিন্তু প্রচুর মানুষ ট্রেনিং নেবেন, কবে বিপর্যয় হবে এর জন্য তো তৈরি থাকতে পারেন না। কিন্তু এই বিবেচনাটা করা চলে। আমরা জানি যে কিছু মানুষ আছেন তারা ডুবুরির কাজটা এমনিতেই করেন, তারা অভ্যস্ত। মানে আমাদের কলকাতার গঙ্গার ধারে গিয়ে দেখবেন যে তারা এমন কিছু সাঁতারু আছেন যারা কিন্তু কোনোভাবেই স্বীকৃত নন, তারা কোনো জেলা পর্যায়েও সাঁতার কাটতে যান না, কিন্তু তারা ভালো সাঁতারু এবং শুধু সাঁতারটাকেই তারা ভালোবাসেন। এমনকি কেউ কেউ সেই কোনির মতো মাস্টারমশাইরাও আছেন যারা পাড়ে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহিত করেন। আমার যেন মনে হয়, এই যেন মনে হওয়াটুকুই এক্ষেত্রে বক্তব্য, যে এই ধরনের যে মানুষেরা এই বিপর্যয়ের দিনে বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারেন তাদের জন্য আলাদা প্রশিক্ষণের দরকার হচ্ছে না, তাদের কিন্তু একটু ধরিয়ে দিলেই তারা বাকিটা যোগ করতে পারবেন। আমার পরের প্রশ্নটাকে আপনি এগিয়ে নিয়ে এসেছেন। আমি যদি এবার জিজ্ঞাসা করি, ধরা যাক প্রচুর তরুণ তরুণী তারা কিন্তু আজকে আগ্রহী এই ধরনের ব্যাপারে যুক্ত হতে, কিন্তু তারা জানে না আমরা চট করে যে কোনো জায়গায় যেতে পারি কিনা, কোনো প্রশাসনিক বাধা আছে কিনা, কি করতে হয়? আপনারা কিভাবে শুরু করেছিলেন, কার সাথে যোগাযোগ করতে হয় বা অনুমতি নিতে হয় একটু যদি বলেন, বা খাবারগুলোকে কিভাবে প্যাকেটবন্দি করেছিলেন যদি একটু বলেন। খাবারগুলো প্যাকেটবন্দি করার ক্ষেত্রে আমরা তো নিজেরা যেগুলো জোগাড় করেছি, এবং এক্ষেত্রে দেওয়ার নিয়ম হচ্ছে ওই চিড়ে জাতীয় খাবার এবং গুড় জাতীয় খাবার দেওয়াটাই একটা প্রাথমিক পর্যায়ে অভ্যাসের মধ্যেও আছে। তার সঙ্গে যে ধরনের খাবার আমরা দিতে পারি, পাউরুটি বেশিক্ষণ রাখা যায় না, সেই জন্য একটা অসুবিধা হয়। এই কাজে যাবার পূর্বে মহকুমা শাসকের অনুমতি প্রয়োজন, কারণ কোথায় গিয়ে কোনো বিপর্যয় পড়লে সেক্ষেত্রে তারা যোগাযোগ পাবেন না। তাছাড়া এই যে ধরুন খাবারটা সংগ্রহ করা বা খাবারটা প্যাকেটবন্দি করা, সেটা কি কোনোভাবে প্রশাসনের কাছ থেকে পাচ্ছেন না সম্পূর্ণটা আপনারা নিজেরা? না, আমরা যেটুকু করেছি সেই সময় নিজেরাই করেছি, শুধু তাদের কাছ থেকে অনুমতি নিয়েছি যে আমরা যাচ্ছি। সন্তু, আমি আপনার কাছে জানতে চাইবো যে ধরুন প্রশাসনিক সহযোগিতার কথা বারবার চলে আসছে, এখন প্রশাসন এই ধরনের একটা ব্যাপারকে কতটা গুরুত্ব দেয় তার উদাহরণ যদি দু একটা আপনার কাছ থেকে পাই তাহলে আমাদের পক্ষে বলতে সুবিধা হয় যে যারা আগ্রহী তারা আসুন, তাদের কিন্তু প্রয়োজনটা সত্যি সত্যি দেখা দিচ্ছে। আমরা যখন হুদুদের ক্ষেত্রে যখন আমরা সেখানে গেলাম তখন কিন্তু একটি অভিজ্ঞতার গল্প বলতে পারি। তখন আমরা দেখতে পাই যে সেখানে সাহায্যের জন্য যে জলগুলো দেওয়া হচ্ছিল, জলের যে পাউচগুলো, সেগুলো অনেক বড় বড় কন্টেনারে ছিল। কন্টেনার বলতে পাউচটা অনেক বড় ছিল। আমরা তখন কি করি যে তাদেরকে বলা হয় যে সেখানকার সিএম কিন্তু আমাদের সাথে খুব কাছেই আমরা তাকে দেখতে পাই, তিনি একটি গাড়ির ভিতরে বসেছিলেন,
তিনি কি করে সেই পরিস্থিতিকে কি করে মোকাবেলা করবে, তখন আমরা একটি পুলিশ স্টেশনে যাই। পুলিশ স্টেশনে আমাদের একটি স্টেশন করা হয়, তারপরে একটি দূরে একটি বাইকের সাহায্যে আরেকটি জায়গায় যাই। তখন আমরা বলি যে যদি ছোট ছোট পাউচ করা হয় তাহলে অনেক মানুষকে দেওয়া যাবে এবং জলটা কিন্তু অনেকটা সংরক্ষণ করা যেতে পারবে এবং মাল্টি টাইমে আমরা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু পরের দিনই যখন আমাদের খাবারের জল দেওয়া হয় তখন কিন্তু দেখতে পারি সেই পাউচের আকৃতিটা কিন্তু খুব ছোট করে দেওয়া হয়। এর ফলে বোঝা যায় যে প্রশাসনের কিন্তু একটা ভূমিকা রয়েছে এবং আমরা যে প্রপোজালটা দিয়েছিলাম তারা কিন্তু খুব সহজেই সেইটাকে একসেপ্ট করেছিল। বেশ, আমাদের অনুষ্ঠান যেহেতু শেষ হয়ে আসছে, আমি দুজনের কাছেই জানতে চাইবো যে আমরা কিভাবে আরো সক্ষম হতে পারি। ধরুন আপনার কাছে জানতে চাওয়া যে আজকে যদি কেউ হ্যাম রেডিও অপারেটর হতে চায় তাকে কোথায় প্রশিক্ষণ নিতে হবে এবং কি ধরনের পরীক্ষাটা দিতে হবে? এর জন্য খুব একটা বেশি কিছু করতে লাগবে না। ভারত সরকারের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের থেকে হ্যাম রেডিওর জন্য একটি পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার জন্য লোকাল কলকাতার বুকে কিছু সংগঠন রয়েছে, ক্লাব রয়েছে, সেখানে তারা যোগাযোগ করতে পারে, অথবা ওয়্যারলেস কমিশন অর্থাৎ দিল্লিতে আমাদের যেখানে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যেতে পারে, বা মেলের সাহায্যে যোগাযোগ করতে পারে। সেখানে ফর্ম ফিল আপ করার পর একটি পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করলে তারপরে কিছু প্রশাসনের নিয়ম রয়েছে, সেসব করার পরেই সে লাইসেন্সটা পেতে পারে। বেশ, আর একইভাবে শুভেন্দু বাবুর কাছে জানতে চাওয়া যে ধরুন এইরকম কাজে যার ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে আছে তাকে কি কোনো আলাদা প্রশিক্ষণ নিতে হবে নাকি এই ইচ্ছেটাই তার শেষ কথা? যার এই প্রশিক্ষণটা আছে অথবা নেই তাদের প্রত্যেকের ক্ষেত্রে ইচ্ছেটাই প্রথম এবং অন্যতম কথা। সেক্ষেত্রে যদি এ ব্যাপারে বিশেষ উদ্যোগ কেউ নিতে চান তাহলে অন্তত 5 বন্ধুরও যদি মনে হয় যে 5টা গাছের চারা বসানোর মতো করে কখনো বিপর্যয়ের দরকারে আমি 50 জন মানুষকে সাহায্য করব, তাহলে তার একটা ন্যূনতম গল্পচ্ছলেও পরিকল্পনা করে রাখবার দরকার। ঠিক যেদিন প্রয়োজন হবে সেদিন অফিস অথবা অন্যান্য কাজ বাদ দিয়ে বেরিয়ে পড়তে হবে। ঠিক। তো আমরা আসলে বিপর্যয় মোকাবিলার নানা দিক আছে, আমরা হয়তো দুটো একটা দিক আলোচনা করলাম, ফলে একেবারে একটাই অভিমুখ নিয়ে আলোচনা এরকম নয়। আমাদের লক্ষ্যটা বিপর্যয় হলে মানুষকে কিভাবে ত্রাণ দেওয়া যায়। এক্ষেত্রে আমাদের সাহায্য করলেন আজকে আমাদের 2 অতিথি, সন্তু শিকদার এবং শুভেন্দু কাঞ্জিলাল। তাদের ধন্যবাদ জানাই। একই সাথে আপনাদের অনুরোধ করি যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রস্তাব থাকে, আপনাদের কোনো ভাবনা থাকে আমাদের লিখে পাঠান। কেননা যে পরিস্থিতি আসছে বিশ্ব উষ্ণায়নের শুরু থেকে, আমরা যখন থেকে বুঝতে শুরু করেছি আবহাওয়াটা পাল্টে যাচ্ছে, তখন থেকে আমরা ধরে নিয়েছি যে এরকম দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্ঘটনা আমাদের এখানেও ঘটবে। তখন কি করব? তখন যা যা করতে পারি তার একটা ছবি এখানে দিলাম, আপনাদের কাছ থেকে শোনার অপেক্ষায় রইলাম। শেষ করছি দৃষ্টিপাত অনুষ্ঠান। নমস্কার।